এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলো গ্রোথ স্টক এবং কোয়ালিটি স্টক। আর এগুলো ইদানিং তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে। তো বাজারে কিন্তু এটাই মূল মন্ত্র যে বাই অন ডিপ সেল অন রাইজ, কম দামে কিনুন বেশি দামে বেচুন। কিন্তু আমাদের রিটেল ইনভেস্টাররা, বিশেষ করে যারা বিগিনার, তাদের ক্ষেত্রে উল্টোটাই হয়। যখন কোনো শেয়ার দৌড়তে শুরু করে, র্যালিতে থাকে, সবসময় খবরে থাকে, তার পেছনে তখন দৌড়তে শুরু করি। কিন্তু যখন কোনো ভালো শেয়ার কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজে থাকে, তখন কিন্তু সেগুলোর পেছনে সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দেই না। তো এগুলোই কিন্তু সুযোগ হয়। যারা প্রো ইনভেস্টর, যারা মার্কেটে অভিজ্ঞ খেলোয়াড়, তারা কিন্তু এই কারেকশনগুলোর অপেক্ষায় থাকে, কনসলিডেশন ফেজগুলোর অপেক্ষায় থাকে। যখন ভালো শেয়ার, আর এরকম কিন্তু চলতেই থাকে, সাইকেলেই চলতে থাকে। একটা বড় র্যালি আসবে, তারপরে কারেকশন আসবে, তারপরে কনসলিডেশন ফেজ আসবে, আবার র্যালি আসবে। এগুলো ভালো কোম্পানির ক্ষেত্রে। কতগুলো কোম্পানি দেখবেন যাদের বিজনেসে গ্রোথ নেই, সেগুলো কারেকশন হলো তো হলোই, আপনার অবস্থায় শেষ করে দেবে। মোট কথা, তাদের বিজনেসটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, এই ভিডিওতে যে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, কোয়ালিটি স্টক, এদের যে ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, এদের বিজনেস দেখলেই বুঝতে পারবেন। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি, এগুলো ইদানিং কারেকশনে রয়েছে। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে শিবালিক বাইমেটাল কন্ট্রোলস লিমিটেড। তো এই কোম্পানি কি তৈরি করে? এরা থার্মোস্ট্যাটিক যে বাইমেটালগুলো হয় সেগুলো তৈরি করে, তারপরে ট্রাইমেটাল স্ট্রিপস এবং পার্টসগুলো সেগুলো তৈরি করে, শান্ট যে রেজিস্টারগুলো সেগুলো তারা তৈরি করে। তো এগুলো কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় আপনি যদি দেখেন, এগুলোর ব্যবহার ইলেকট্রনিক্স ক্ষেত্রে রয়েছে, অটোমোটিভ ক্ষেত্রে রয়েছে, তারপরে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, এগ্রিকালচার, অ্যানিম্যাল যে হাজবেন্ডারিতে থাকে অ্যাপ্লিকেশনগুলো, সেগুলোতে থাকে। তো বুঝতে পারছেন এই কোম্পানিগুলোর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়, এর যে প্রোডাক্টগুলোর। তো এই কোম্পানির যদি আপনি ব্রেকআপগুলো দেখুন, এদের যে থার্মোস্ট্যাটিক, বাইমেটাল এবং ট্রাইমেটাল স্ট্রিপস এবং পার্টস থেকে প্রায় 52% মতো রেভিনিউ আসে। তারপরে রেজিস্টার থেকে প্রায় 47% মতো রেভিনিউ আসে। আর এদের বিজনেস কিন্তু গ্লোবালি এরা বিজনেস করছে, বিজনেস নেটওয়ার্কও অনেক বড়। ইউএসএ এদের 29% মতো রেভিনিউ আসে, ইন্ডিয়া থেকে 43% মতো, এশিয়া থেকে যে ইন্ডিয়া ছাড়া এশিয়ার অন্যান্য দেশ থেকে 14% মতো আসে, ইউরোপ থেকে 13% মতো আসে। এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে। ইদানিং যদি এদের পারফরমেন্সও দেখুন গত 6 মাসে মোটামুটি 3% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে নেগেটিভ রয়েছে, 5 বছরে কিন্তু 586% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো ইদানিং যদি দেখেন, তার রিসেন্ট হাই থেকে কিন্তু একটা বড়সড় মোটামুটি 20% কাছাকাছি কারেকশনে রয়েছে, যেটা 563 টাকায় বর্তমানে চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে 3279 কোটি, ছোট ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, এগুলো কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হবে, রিস্কি হবে। সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখবেন। বর্তমানে 550 টাকার উপরে চলছে। তো এই কোম্পানির যদি প্রাইস আর্নিং রেশিও দেখেন, ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই বলা যায়, 42-এর মতো রয়েছে, বুক ভ্যালু 56 রয়েছে। আর এটা রিটার্ন অন ইকুইটি 33%-এর মতো রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.13% হিসেবে। আর বুক ফেস ভ্যালু যদি দেখেন 2-এর মতো রয়েছে, 2 রয়েছে আর কি ফেস ভ্যালু। তো এদের এখন দেখুন এদের বিজনেসটা, এই কোম্পানি যদি দেখেন, মোটামুটি এটা যে রিটার্ন অন ইকুইটির যে ট্র্যাক রেকর্ড, গত 3 ইয়ারে 30%-এর মতো কিন্তু এটা দেখিয়েছে। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 28% সিএজিআর হিসেবে কিন্তু এটা প্রফিট গ্রোথ দেখিয়েছে গত 5 বছরে। দেখুন ডেটাগুলো। তো লং টার্মের ডেটাটাই দেখে নেব। দেখুন 2020-তে এই কোম্পানির সেলস হতো 187 কোটি, তারপরে বছর বেড়ে হলো 204 কোটি, তারপরে বছর বেড়ে হলো 324 কোটি, তারপরে বছর বেড়ে হলো 420 কোটি, তারপরে বছর 449 কোটি, এখন 444 কোটি। গ্রোথ কিন্তু রয়েছে, কনসিস্টেন্সি রয়েছে তাদের গ্রোথের মধ্যে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, তখন ছিল 13 কোটি, তারপরে সেটা বাড়িয়ে করলো 24 কোটি, পরের বছর 52 কোটি হলো, তারপরে বছর 73 কোটি হলো, তারপরে বছর 81 কোটি বা 77 কোটি। এভারেজ পারফরমেন্স দেখলে তাদের কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে ওভারঅল বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে। তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার থাকে যে সেই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান, দেখুন রিজার্ভ দেখতে পাবেন 316 কোটি, সেটাও দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল 98 কোটি, সেটা এখন বাড়তে 316 কোটি। আর ঋণ যদি দেখেন, ঋণ মোটামুটি খুব সামান্য ঋণ রয়েছে, 31 কোটির মতো ঋণ রয়েছে, যেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে তাদের 21 কোটি রয়েছে, তো তার চেয়ে অনেক বেশি তাদের কিন্তু রিজার্ভ রয়েছে। তো স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন 51%-এর মতো প্রমোটার, এফআই রয়েছে প্রায় 3%-এর মতো, ডিআই রয়েছে 2.5%-এর কাছাকাছি, 2.25%-এর মতো। এফআইরা কিছুটা হোল্ডিং কমিয়েছে, সেটা কিন্তু ডিআইরা নিয়ে নিয়েছে। আর পাবলিক রয়েছে 43%-এর মতো। তো একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রং এর ডেটাগুলো রয়েছে। এর
ব্যালেন্স শিট বলুন, এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, আর সবচেয়ে বড় কথা এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে মানে বিজনেসে কিন্তু এদের গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, যেটা কিন্তু এখনও মোটামুটি 20% মতো কারেকশনে রয়েছে। আচ্ছা, এর পরের যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে এনআরবি বিয়ারিং লিমিটেড। তো বুঝতেই পারছেন এটা বিয়ারিং নিয়ে কাজ করে, এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই কোম্পানির যে বিয়ারিং থাকে আর কি, এই মানে এদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু এই বিয়ারিং প্রোডাক্টই রয়েছে। তো এটা কিন্তু শুধু আমাদের দেশে না, এদের বিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি যদি মার্কেট শেয়ার দেখেন, বিয়ারিং সেগমেন্টে 13% মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে। তারপরে নিডল রোলার বিয়ারিংয়ের ক্ষেত্রে 70%-এর মতো মার্কেট শেয়ার রয়েছে, যেটা আপডাউন হতে পারে কিছুদিন আগেকার ডেটা, কিন্তু এটা কিন্তু বড় একটা মার্কেট শেয়ার নিয়ে কিন্তু মার্কেটে ব্যবসা করছে। তো বুঝতে পারছেন এদের ব্যবসা আমাদের দেশ ছাড়াও কিন্তু বিদেশেও এদের যে মাল এক্সপোর্ট করে বড় একটা রেভিনিউ আনে। আপনি দেখুন ইন্ডিয়াতে 76%-এর মতো এদের বিজনেস রয়েছে এবং বিদেশে মোটামুটি 23%-এর মতো এদের বিজনেস রয়েছে। এদের যদি আপনি জিওগ্রাফি ওয়াইজ ব্রেকআপ দেখেন, দেখুন ইন্ডিয়াতে 82%-এর মতো এদের অ্যাসেট রয়েছে আর বিদেশে 17%-এর মতো অ্যাসেট রয়েছে। তো যাই হোক, বুঝতে পারলেন এই কোম্পানির ব্যবসাটা আর কোন সেক্টরে, যে বিয়ারিং যে হয় আর কি, এগুলো সমগ্র সেক্টরে, বিশেষ করে অটো সেক্টরে আর কি, ভেহিক্যাল সেক্টরে এগুলোর ব্যবহার খুব হয়। এমনি যন্ত্রাংশ যে যন্ত্রগুলো থাকে, মেশিন থাকে, সেগুলোতে এগুলোর ব্যবহার করা হয়। তো এদের কিন্তু বিজনেসের গ্রোথটা দেখলেই বুঝতে পারবেন দুর্দান্ত গ্রোথ রয়েছে। এদের যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে মোটামুটি 13%-এর মতো নেগেটিভ রয়েছে, গত 1 বছরে 18%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 271%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। আর ইদানিং যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু 20%-এর উপরে কারেকশনে রয়েছে, বর্তমানে 312 টাকায় চলছে। তো এই স্টকটির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে 3000 কোটির কাছাকাছি, এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানি, বর্তমানে 312 টাকা, 300 টাকার উপরে চলছে আর কি। এর প্রাইস এর্নিং রেশিওটা এখনও খুব সুন্দর রয়েছে, 31-এর মতো রয়েছে, ভ্যালুয়েশন খুব হাইয়ে চলে যায়নি। আপনি যদি এদের ডিভিডেন্ড মোটাসোটা দেয় 1.62% হিসাবে ডিভিডেন্ড দেয়, বুক ভ্যালু 88 রয়েছে, আর চলছে হচ্ছে মোটামুটি 300 টাকার উপরে চলছে, আর বুক ভ্যালু 88 রয়েছে, ফেস ভ্যালু 2 রয়েছে, আর ডিভিডেন্ডও কিন্তু মোটাসোটা দিচ্ছে। রিটার্ন অন ইকুইটি 12.8%-এর মতো রয়েছে। তো এই কোম্পানি কিন্তু দিন দিন তাদের ঋণ কমাচ্ছে। দেখুন এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তার আগে দেখে নিই এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। তো লং টার্মে হিসেবে দেখে নেব। দেখুন 2020-তে এদের সেলস হতো 776 কোটি, তারপরে বছর 762 কোটি, তারপরে বছর সেটা বেড়ে হলো 943 থেকে 2023 হলো 1057 থেকে এবারে 1094, মানে এভারেজ কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটি 2020-তে ছিল 33 কোটি, সেটা পরের বছর 56 কোটি হলো বেড়ে, তারপরে বছর 76 কোটি হলো বেড়ে, তারপরে বছর বেড়ে হলো 96 কোটি, এখন 242 কোটি। কি দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে, তারা ব্যবসা কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে। আপনি যদি এদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেন, গত 3 বছরে 22% হিসাবে দেখিয়েছে। আর স্টক প্রাইসের সিএজিআর যদি দেখেন, গত 3 বছরে 34%-এর মতো করে কিন্তু ইয়ারলি ওয়াইজ বেড়েছে এদের। তো বুঝতে পারছেন এদের কিন্তু গ্রোথ রয়েছে দুর্দান্ত। এদের যদি ব্যালেন্স শিটে যান, 841 কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল 400 কোটির কাছাকাছি, সেটা এখন 800 কোটি পেরিয়ে গিয়েছে। আর ঋণ যদি দেখেন, 178 কোটি ঋণ দেখাচ্ছে, কিন্তু লং টার্মে মাত্র 27 কোটি ঋণ রয়েছে, তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তো যথেষ্ট স্ট্রং এদের যে ব্যালেন্স শিটটা রয়েছে। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানে 50%-এর ওপর রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 13%-এর ওপর, ডিআই রয়েছে 17%-এর ওপরও, আর বাকিটা রয়েছে পাবলিক। মানে এত ছোট কোম্পানিতে যথেষ্ট স্ট্রং কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। এফআই, ডিআই, প্রোমোটর কিন্তু ভরে রয়েছে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এই ভিডিওতে মানে সবচেয়ে বড় যেটা আর কি, সবচেয়ে শক্তিশালী কোম্পানি, সেটাতে চলে যাব। সেটা হচ্ছে সিজি পাওয়ার লিমিটেড, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো এই কোম্পানিটিকে বহুবার কভার করা হয়েছে, খুবই স্ট্রং কোম্পানি। এরা ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার, রেলওয়েজ নিয়ে কাজ করে। আর একটা সেগমেন্ট যেটা নতুন অ্যাড করেছে, সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে খুব দুর্দান্তভাবে কিন্তু এরা কাজ করছে। যে বড় প্ল্যান্ট তৈরির যে চলছে আর কি পরিকল্পনা গুজরাটে, সেখানে টাটার সঙ্গে, টাটা গ্রুপের সঙ্গে, টাটা গ্রুপ আপনারা জানেন যে টাটা ইলেকট্রনিক্স কিন্তু এই কাজে সবচেয়ে এগিয়ে রয়েছে। তো তাদের সঙ্গে সিজি পাওয়ারও কিন্তু এই সেমিকন্ডাক্টর সেক্টরটার প্রতি ভীষণ রকম ভালোভাবে কাজ করছে। আর এটা দেখুন প্রত্যেকটা সেক্টরই কিন্তু এরা মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। পাওয়ার সেক্টরে ধরুন এরা গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি এসব নিয়ে কাজ করছে। রেলওয়ে সেক্টর দুর্দান্ত গ্রোয়িং একটা সেক্টর, আর সেমিকন্ডাক্টর সেক্টর একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তো কাজ করেই। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বড় তাদের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। দেখুন তারা
যে মোটর তৈরি করে আর কি, লো টেনশন মোটর আর কি, সেখানে 34% মতো মার্কেট শেয়ার তাদের দখলে। তারপরে সুইচ গিয়ার তৈরি করে, সেখানে 15% মতো মার্কেট শেয়ার তাদের দখলে। তারপরে ট্রান্সফরমারের ক্ষেত্রে 8% মতো মার্কেট শেয়ার তাদের দখলে। তো বুঝতে পারছেন স্ট্রেংথ কোথায় রয়েছে এই কোম্পানির বিজনেসে। এদের যদি বিজনেস দেখুন সুইচ গিয়ারের ক্ষেত্রে 52% মতো এদের প্রোডাক্ট রয়েছে, ট্রান্সফরমারের মধ্যে 46% মতো, এবং অন্যান্য ক্ষেত্রে 2% মতো রয়েছে। আর এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ যদি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে দেখেন, মোটরের ক্ষেত্রে এদের যে প্রোডাক্টের ব্যবহার বেশি 61% মতো, তারপরে রেলের ক্ষেত্রে 28% মতো, আর অন্যান্য ক্ষেত্রে 11% মতো রয়েছে। এদের দেখুন এদের যে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ, লো টেনশন মোটর 52% তৈরি করে, তারপরে পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড যে রিঅ্যাক্টরগুলো 22% মতো রয়েছে, সুইচ গিয়ার রয়েছে 14% মতো, এবং অন্যান্য 12% মতো রয়েছে। সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ দেখলে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে এদের 66% মতো এদের ব্যবহার রয়েছে, পাওয়ার সিস্টেমে 33% মতো, এবং অন্যান্য ক্ষেত্রে 0.2% মতো। তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড সেগমেন্টে বিজনেস, এবং প্রত্যেকটি ইম্পর্টেন্ট এবং গ্রোয়িং সেক্টরে এদের কিন্তু বিজনেস রয়েছে। আর বিশেষ করে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে এরা, প্রত্যেকটি সেক্টরই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, ফিউচারে খুব বড়োভাবে এই সেক্টরগুলো গ্রোথ আসতে পারে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখুন গত 6 মাসে 57% মতো দুর্দান্ত রিটার্ন, 1 বছরে 66% মতো রিটার্ন, আর 5 বছরে 3619% মতো রিটার্ন। মানে এই রিটার্নগুলো কিন্তু আপনি দেখবেন যারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এবং ভালো রকম কাজ করছে, সেই ধরনের কোম্পানিতে কিন্তু এ ধরনের গতি দেখা যায়, যেটা দেখা যাচ্ছে 3600% রিটার্ন দিয়েছে গত 5 বছরে। তো ইদানিং যদি দেখেন, ইদানিং হাই থেকে মোটামুটি 15%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো যাই হোক, বর্তমানে 678 টাকায় চলছে। তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে 1 লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে। তো এর যে প্রাইস আর্নিং রেশিও কিন্তু একটু হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই যেগুলো ডিমান্ডিং সেক্টরে, যে ডিমান্ডিং কোম্পানিগুলোর কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই থাকে, তবুও এগুলো কিন্তু একটা ফ্যাক্টর করে আর কি। এই প্রাইস আর্নিং রেশিও মানে ভ্যালুয়েশনটা ঠিকঠাক আসার জন্য একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের দরকার রয়েছে, বা প্রফিটেবিলিটি বাড়ানোর দরকার রয়েছে। তো দেখে নেব তারা প্রফিটেবল কিনা, সব কিছুই দেখে নেব। তো যাই হোক, এই যদি দেখেন এটা বুক ভ্যালু রয়েছে 19, আর যেটা বর্তমানে চলছে হচ্ছে 600 টাকার উপরে, 700 টাকার কাছাকাছি। রিটার্ন অন ইকুইটি যদি দেখেন 57% মতো রয়েছে, বুক ভ্যালু 2 রয়েছে। আচ্ছা, এই কোম্পানির যদি আপনি দেখেন এটা প্রফিট গ্রোথ যদি দেখেন 42% সিএজিএর হিসাবে লাস্ট 5 বছরে, মানে 42% সিএজিএর হিসাবে, মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন। তো রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু এরা দেখুন যে ট্র্যাক রেকর্ড গত 3 বছরে 71% হিসাবে রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে। তো এদের বিজনেসটা দেখুন, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। 2020-তে যদি দেখেন এদের যে সেলস হতো 5000 কোটি, তারপরে কমে গিয়েছিল 2000 কোটি, 2900 কোটি এরকম হয়েছিল কোভিড টাইমে। তারপরে 5000 কোটি থেকে 6000 হলো, 6900 কোটি 2023-এ, 2024-এ হলো 8000 কোটি, তারপরে এবারে ফার্স্ট কোয়ার্টার অবধি 8400 কোটি। তো বুঝতে পারছেন এদের কিন্তু গ্রোথ রয়েছে বিজনেসে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন 2021-এ এদের যে প্রফিট হতো 1280 কোটি, তারপরে কমে গিয়েছিল 913 কোটি, তারপরে 963, আবার কিন্তু দেখুন 1428, 1465 এরকম। এর আগে কিন্তু এরা নেগেটিভেই ছিল। তো এদের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এরা করছে, এবং সর্বক্ষেত্রেই কিন্তু এ ধরনের বিজনেসের ক্ষেত্রে প্রথমে বিজনেস এক্সপানশনের দিকে, বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু তারা ইনিশিয়েটিভ নেয়, যার পরিপ্রেক্ষিতে তারা প্রফিটেবিলিটির উপর সেরকম নজর দিতে পারে না। কিন্তু ইদানিং তারা প্রফিটে ফিরে এসেছে, এবং কনসিস্টেন্টলি তারা প্রফিট করছে, এবং প্রফিটে কিন্তু গ্রোথ দেখাচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান, দেখুন এদের যে রিজার্ভ রয়েছে 305 কোটির মতো, রিজার্ভ না 2712 কোটি এদের রিজার্ভ রয়েছে, যেটা মানে 2021-এ নেগেটিভে ছিল। এখন সেটা রিজার্ভ কিন্তু দিন দিন বাড়াচ্ছে, এবং দ্রুত হারে বাড়াচ্ছে। দেখুন 2022-এ 696 কোটি, তারপরের বছর 1400 হলো, তারপরে বছর 2700 হলো, মানে এখন পর্যন্ত 2700 কোটি, মানে দ্বিগুণ হারে কিন্তু বাড়াচ্ছে। আপনি এদের যদি ঋণ দেখেন, ঋণ মানে আগে যেটুকু ছিল একেবারে দ্রুত হারে কমিয়েছে তারা ঋণ। বর্তমানে ঋণ যদি দেখেন খুবই সামান্য এদের ঋণ রয়েছে,
17 কোটির মতো দেখাচ্ছে, যেটা আগে কিন্তু 2700 কোটি 1400 কোটি এরকম ঋণ ছিল, এখন কিন্তু খুবই কম ঋণ, মানে ঋণমুক্ত কোম্পানি বলা যায়, এটা ডেট ফ্রি কোম্পানি। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 58%-এর মতো প্রোমোটর রয়েছে, এফআই রয়েছে 14.64%, ডিআই রয়েছে 11%-এর উপর, আর বাকিটা পাবলিক রয়েছে 16%-এর মতো। প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। দেখুন কনসিস্টেন্টলি ডিআইটা হোল্ডিং বাড়াচ্ছে, মানে এফআইরা যেটুকু হোল্ডিং কমিয়েছে ডিআইটা সব নিয়ে নিয়েছে, আর পাবলিকও কিছু হোল্ডিং কমিয়েছে, সেটাও কিন্তু ডিএডে নিয়ে দিয়েছে। তো এফআইডিএ মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই কোম্পানির ওপর। তো এই কোম্পানিটিকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটাকে নজরের মধ্যে রাখতে পারেন, এবং এটা এসআইপি মোডে করার মতোও কিন্তু একটা স্টক আর কি, শক্তিশালী স্টক এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল, বিজনেস নেটওয়ার্ক সব কিছুর মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।